সরকারের রাজস্ব দলীয় সুবিধাভোগীদের পকেটে। পতিত শেখ হাসিনা শাসনামলে আয়কর অব্যাহতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে চরম আওয়ামীকরণ ঘটেছে। একদিকে দলীয় লোকদের একচ্ছত্র ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি করে দেয়া হয়, অপরদিকে সেসব ব্যবসা থেকে অর্জিত আয়কে করমুক্ত সুবিধা দেয়া হয়। সেবামূলক কাজের নামে আওয়ামী লীগের আদর্শ প্রচারে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকেও দেয়া হয় কর অব্যাহতি সুবিধা। এসব সুবিধা দেওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় কমেছে, কিন্তু পকেট ভারী হয়েছে আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ী ও দোসরদের। আওয়ামী লীগের শাসনামলের পুরো সময়ে এসআরও জারি করে কর অব্যাহতি সুবিধা দেয় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এনবিআর। কর অব্যাহতি সুবিধার আড়ালে কালো টাকার প্রভাব, দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধ ঘটে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আয়কর আইন সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটি কর অব্যাহতি সুবিধা বাতিলের সুপারিশ করেছে। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠানের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে এনবিআর। এগুলোর মধ্যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই অন্যতম। সংশ্লিষ্টরা জানান, রপ্তানি আয় বৃদ্ধি, সুষম আঞ্চলিক উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নে উৎসাহ প্রদান এবং অবকাঠামোগত প্রবৃদ্ধিকে উদ্দীপ্ত করতে আয়কর ব্যবস্থা বিভিন্ন অগ্রাধিকারমূলক বা প্রণোদনা দেয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে হ্রাসকৃত হারে করকর্তন, সম্পূর্ণ কর অব্যাহতি কিংবা আর্থিক প্রণোদনা। কিন্তু শেখ হাসিনা শাসনামলে অগ্রাধিকারমূলক এসব প্রণোদনার সুবিধাভোগীর বেশিরভাগই পেয়েছে আওয়ামী ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ। অর্থনৈতিক গুরুত্বের চেয়ে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আলোচনায় খালেদা জিয়া, ডক্টর শফিকের সাক্ষাৎ। দুই দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে পরিবর্তন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে জোর আলোচনা। বিশেষ করে দেশের প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎপরতা চোখে পড়ার মতো। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছুটা দ্বিমত বা অঘোষিত একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। এমনই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতে। সূত্রমতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গত রোববার তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। আর জামায়াতে আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর সাক্ষাৎ বা সেখানে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ সময় দেশের বর্তমান রাজনীতি ও আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর এ সাক্ষাতের মধ্যে দিয়ে দুই দলের মধ্যে সৃষ্ট দূরত্ব বা বিভেদ কমে আসবে, যা ইতিবাচক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দল নিবন্ধনের শর্ত শিথিল হচ্ছে, বাড়ছে না সময়। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ছে না, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কারণ নিবন্ধনের জন্য আবেদনের কোনো সময়সীমা নেই। একটি নতুন দল গঠনের পর তারা বছরের যে কোনো সময় নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে পারে। সেই তারিখ থেকে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নিবন্ধনের সব প্রক্রিয়া শেষ করা হয়। ইতোমধ্যেই সংসদ নির্বাচন সামনে রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যার মেয়াদ হচ্ছে আগামী ২০ এপ্রিল। গতকাল বুধবার পর্যন্ত ৩টি নতুন দল আবেদন করেছে। সংশ্লিষ্টরা জানান, ভোটার ও দল নিবন্ধন দুটির মধ্যে সামঞ্জস্য রয়েছে। বছর বছর হালনাগাদ কর্মসূচি ছাড়াও ১৮ বছরে পদার্পণ করলে দেশের একজন নাগরিক যে কোনো সময় ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য আবেদন করতে পারেন। দল নিবন্ধনের প্রক্রিয়াও হুবহু একই। তাই বিজ্ঞপ্তি ছাড়া কোনো নতুন দল আবেদন করতে পারবে না, এমন কোনো রীতি নেই। একই সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দল নিবন্ধনের শর্ত শিথিল করা হচ্ছে। ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে। ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। গত মঙ্গলবার দিন শেষে মোট রিজার্ভ ছিল $২৬.৫১ বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী গ্রেস রিজার্ভ ছিল $২১.১৮ বিলিয়ন। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জানুয়ারি-ফেব্রুয়ারির দায় বাবদ $১৭৫ কোটি পরিশোধের পর গত ৯ মার্চ রিজার্ভ নেমে এসেছিল $১৯.৭০ বিলিয়ন। মূলত অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধি এবং
রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডি ও রিজার্ভ থেকে ডলার বিক্রি করে সহায়তা দেওয়ার কারণে প্রতি মাসেই কমছিল। দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮.06 বিলিয়ন ডলারে। সেখান থেকে প্রতি মাসে কমতে কমতে সরকার পতনের আগে গত জুলাইয়ে তা শেষ ২০.৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল। তবে সরকার পতনের পর আর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক, উল্টো ব্যাংকগুলো থেকে রিজার্ভ কিনছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসের রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ১১.৪৪% বৃদ্ধি পেয়ে ৪.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।